সবসময় ফাজলামি তাই না? হাসপাতালে সবার সামনে অনেক ছোট করলি, আর এইখানে আজগুবি কথা বলতেছিস? তুই আমাকে পেয়েছিসটা কি? ছোট ভাই বলে কি তুই আমাকে যখন ইচ্ছা যা ইচ্ছা তখন নাচাবি, আর যখন যা ইচ্ছা তখন তাই বসাবি? তুই জানিস এই ফোন কলটা আমার কতখানি প্রয়োজন? তুই কিভাবে জানবি? তুই তো সবসময় ফাজলামির মুডে থাকিস। তোকে কেন যে আম্মু পেটে ধরেছে আল্লাহ জানে। আমি আপুর কথাগুলো শুনে নিচ থেকে মাথাটা উঠিয়ে আপুর চোখে থেকে তাকিয়ে দেখলাম আপু খুব বিরক্তি নিয়ে কথাগুলো বলতেছে। আমি ভাবতেও পারিনি আপু আমাকে এই কথাগুলো বলবে। সরি আপু, আসলে আমি ভাবি নাই যে ওটা তোমার প্রয়োজনীয় ফোন। সরি, আমাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিও। আজ থেকে তোমাকে ডিস্টার্ব করবো না। তোমার সাথে মনে হয় অনেক অন্যায় করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিও। তোমাকে খাবার খাওয়ার জন্য ডাকতেছে। আমি আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেছি। চোখ দিয়ে পানি পড়তেছে। কখনো ভাবি নাই আপু আমার উপর এতটা বিরক্ত হবে। না, আপুকে আর ডিস্টার্ব করা যাবে না। তাকে তার মতো থাকতে দিতে হবে। রুমে এসে শুয়ে পড়লাম। প্রায় বালিশটা ভিজে গেছে। ঘুমিয়ে পড়লাম। আম্মু এসে দরজায় ধাক্কাচ্ছে। আমি ঘুম ঘুম চোখে দরজাটা খুলে দিলাম। কি হয়েছে আম্মু? খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লি কেন? খেতে মন চাচ্ছে না আম্মু। আচ্ছা, ঘুমিয়ে পড়। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। বাসায় একবারও আপুকে দেখি নাই। হয়তো বা কোথাও গেছে। মোবাইল থেকে সিমটা খুলে ফেলে দিলাম। কি মাম্মা, এত টেনশন লাগতেছে কেন? এমনি কিছু না। তো তোরা সবাই কেমন আছিস? আর রানা কোথায়? রানা মনে হয় স্টেশনে আছে। মামা তাহলে তোর ফোনটা দে। তারপরে মোরাদের ফোনটা নিয়ে রানাকে কল দিলাম। কি মামা? একটা নতুন সিম আনতো। শালা, আমি আনতে পারবো না। প্লিজ নিয়ে আয়, তোকে টাকা দিয়ে দিব। আচ্ছা মামা, তোর কি হয়েছে বলতো? কিছু না, এখন আনলে ভালো হবে। ফোনটা কেটে দিয়ে আবার সবার সাথে আড্ডা দিলাম। কিছুক্ষণ পরে রাসেল, কেমন আছো? আমি চমকে উঠলাম। আমি তো পিছনে ফিরে অবাক। এটা তো ইরা, আর এইখানেই বা কেন? তার বাসা তো আমাদের পাশের গ্রামে। তাহলে এইখানে কি করছে? আর ইরা আমার সাথে কেন কথা বলতেছে? কি হলো? কথা বলছো না কেন? আমি বসা থেকে উঠে চলে আসতেছি। ইরাও আমাকে ডাকতে ডাকতে পিছু পিছু আসতেছে। রাসেল, কথা বলো। ইরা দৌড়ে এসে আমার হাতটা টেনে ধরলো। কি করছেন? হাত ছাড়েন প্লিজ। কেউ দেখলে আপনাকে খারাপ ভাববে। তাতে তোমার কি? তুমি এখন আমার সাথে কথা বলো না কেন? বিশ্বাস করো, ওই দিন কিছু বখাটে ছেলে ডিস্টার্ব করেছে, সেই জন্য রাগের বশে তোমাকে থাপ্পড় দিয়ে ফেলেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। অন্যজনের উপর রাগ করে সেই রাগগুলো আমার উপর ছাড়লেন। আবার আপনি বলছেন ক্ষমা করে দিতে? যাই হোক, আপনাকে ক্ষমা করে দিলাম। মামা, এই নে সিম। একটা কাজ কর, ওনাকে একটু বাসায় পৌঁছে দিয়ে আয়। অনেক রাত হয়েছে। আপনি রানার সাথে বাসায় চলে যান। আমি কেন রানার সাথে যাব? তুমি আমাকে বাসায় দিয়ে আসো। আমি তোমাকে কখনো বাসায় দিয়ে আসবো না। রানা, চল। তাহলে আমিও সারা রাত রাস্তায় বসে থাকবো। ইরা পেছন থেকে চিৎকার দিয়ে বলল। আমরা চাচার দোকানে এসে বসলাম। আবার আড্ডা দিচ্ছি। এখান থেকে ইরাকে বেশ ভালো করে দেখা যাচ্ছে। ইরা মূর্তির মতো আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। চোখের পলক পড়তে যাচ্ছে না। ল্যাম্পপোস্টের আলোতে ইরার ঠোঁটগুলো খুব সুন্দর লাগছে। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, পরনে নীল ড্রেস, দেখতে একদম আমার মনের রানী। হঠাৎ বৃষ্টি নামলো। ইরা ভিজে গেছে। ভাই, মেয়েটাকে দেখ, ভিজে কি রকম হয়ে যাচ্ছে। এবার তো মেয়েকে নিয়ে আই। ভাই, মেয়েটার জ্বর আসবে তো। দেখ ভাই, মেয়েটার কোনো সমস্যা হতে পারে। আমি তাদের কথাগুলো শুনতেছি। হঠাৎ আমার চোখ পড়লো ইরার দিকে। ইরা মাথার মধ্যে হাত দিয়ে আছে, মনে হয় পড়ে যাবে। ইরা একটা হাত দিয়ে আমাকে ডাকতেছে। আমি ব্রেঞ্চ থেকে উঠে দৌড় দিলাম। ইরার কাছে যেতে যেতে ইরা পড়ে যাচ্ছে। আমি তাকে হাত দিয়ে ধরে ফেললাম। এই রানা, একটা গাড়ি দাঁড় করা! চিৎকার দিয়ে বললাম। বন্ধুরা সবাই গাড়ি দাঁড় করাতে ব্যস্ত হয়ে পড়লো। আমি ইরাকে কোলে নিয়ে নিলাম। তারা কেউ গাড়ি দাঁড় করাতে পারছে না। আমার চোখে পানি আর বৃষ্টির পানি এক হয়ে গেছে। আমার বুকের ভিতর চিনচিন ব্যথা করতেছে। মনে হচ্ছে আমার হৃদয়টা কেউ নিয়ে যাচ্ছে। আমি এইবার রাস্তার কাছে চলে আসলাম। আমি একটা গাড়ি সিগন্যাল দিলাম। দাঁড় হয়েছে। প্লিজ আমাকে একটু হেল্প করবে? গ্লাসটা নামিয়ে পড়লো। রাসেল, তোমার কি কিছু হয়েছে? আমার মুখটা কালো হয়ে গেছে। সরি, আপনি আসতে পারেন। দুলাভাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ওইখান থেকে চলে আসলাম।
আমি ইরাকে কোলে নিয়ে হাসপাতাল দিকে দৌড় দিলাম। আমার পিছু পিছু আমার বন্ধুরাও আসতেছে। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম। আমি ইরাকে কেবিনে শুয়ে দিলাম। বন্ধুরা ডাক্তার নিয়ে আসলো। প্রায় 3 ঘন্টা পরে ডাক্তার বের হলো। ভয়ের কিছু নেই, রাতে ঘুম না যাওয়ার কারণে এরকম হয়েছে, তবে জ্ঞান ফিরতে সময় লাগতে পারে। ডাক্তার চলে গেছে। রাসেল, তোর আপু ফোন করে জিজ্ঞেস করেছে তুই কোথায়। আমি কি বলবো? আমি কোথায় আছি এটা যেন কেউ না জানে। কিন্তু এরকম কেন বলবো? তোকে যেটা বলছি ওটা বল। আচ্ছা। আচ্ছা, তোরা সবাই বাসায় চলে যা। আর কেউ আমার কথা জিজ্ঞেস করে বলবি তোরা জানিস না। তারপরে সবাই চলে গেছে। আমি ইরা কেবিনে এসে একটা টুল টেনে তার পাশে বসলাম। ইরার হাত একটা নিয়ে আমার বুকে জড়িয়ে ধরলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে ঘুম ভাঙতে দেখলাম ইরা আমার পাশে নেই। মনে হয় ওয়াশরুমে গিয়েছে। কিছুক্ষণ বসে থাকলাম, আসতেছে না। আমি গিয়ে দেখি ওয়াশরুমে কেউ নেই। তার মানে ইরা আমাকে রেখেই চলে গেছে। আমি আর এত কিছু না ভেবে হাসপাতাল থেকে বের হয়ে চলে আসলাম। এদিকে ইরা কেবিনে এসে দেখলো আমি নেই। সাথে সাথে দৌড়ে নিচে এসে দেখলো আমাকে দেখতে পেল না। সিট, আবার আমাকে ভুল বুঝলো। কেন যে তখন নার্সের কথা শুনতে গিয়েছিলাম। ইরাও বাসার দিকে রওনা দিল। আমি চাচার দোকানে এসে একটা ব্রাশ নিয়ে ফ্রেশ হলাম। বাসায় চলে আসলাম। হাতে একটা টুইন বল ছিল, ওটা দিয়ে খেলতে খেলতে বাসার ভেতরে ঢুকলাম। দেখতে পেলাম আপু আর দুলাভাই সোফায় বসে আছে। আমি তাদেরকে দেখে খেলা বন্ধ করে দিয়ে চুপচাপ হয়ে রুমে এসে ব্যাগটা নিয়ে বাসা থেকে বের হতেই আম্মু ডাক দিল। রাসেল, কালকে রাতে কোথায় ছিলি? আর তোর ফোন বন্ধ কেন ছিল? এই তো আম্মু, হাসপাতালে ছিলাম। কেন, কি হয়েছে? না কিছু না। এখন কোথায় যাচ্ছিস? এই তো কলেজে যাচ্ছি। তোর আপুকেও নিয়ে যা সঙ্গে। আপুকে চলে যেতে বলো, আমার একটা কাজ আছে বলে চলে আসলাম। আমায় দেখে সবাই অবাক চোখে তাকিয়ে থাকলো। দুপুরে কলেজ শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙেছে। বিকেলে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে নিচে আসলাম। রাসেল, আমাকে একটু শপিং মলে নিয়ে চল না। পিছন থেকে আপু বলল, সরি আপু, দুলাভাইকে সাথে নিয়ে যাও, আমার একটু আর্জেন্ট যেতে হবে। চলে আসলাম বাইরে। কিরে মামা, আজকে এইদিকে? কেন, এইখানে আসলে কি কোনো সমস্যা? আরে না, তুই তো দুপুরে এদিকে আসতি না, তাহলে আজকে হঠাৎ এদিকে? তোর কিছু হয়েছে? শালা, নতুন প্রেমে পড়েছি তো সেই জন্য এই দিকে আসলাম। শালা, তুই আবার প্রেম? হাসালি। সেইটা আবার কি? কেন, আমি কি প্রেমে পড়তে পারি না? তুই কিভাবে প্রেম করবি? তুই তো একটা অনেক মহৎ বাবু, শালা আবার প্রেম করবে? আচ্ছা, তোদের যদি এত জ্বলে তাহলে তোদের বোনের সাথে আমার লাইন করে দে। তুই সত্যি বলছিস? শালা, আমি তোর বোন মুটকির সাথে প্রেম করব? শালা, তোর বোন ঘুমের মাঝে যদি আমাকে নিচে ফেলে দেয় তাহলে আমার পেটে সব কিছু বের হয়ে যাবে। মামা কাঁদিস না, সমস্যা নাই, তাহলে আমার বোনের সাথে লাইন করিয়ে দিব, তাহলে তুই অনেক খুশি হবি। তোর বোন খুঁটিকে আমি বিয়ে করব? তা কখনোই সম্ভব না। ডেইলি 10-20টা করে থাপ্পড় দিবে। শালা, 4 দিন আগে আমাকে যে থাপ্পড়টাই না দিল এখনো আমার মনে আছে। হাহা, কেন দিয়েছে? রাস্তা দিয়ে যাচ্ছি, কোথা থেকে যেন তোর বোন এসে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে চলে গেল। আমি ওইখানে গাছের মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম। এই রাসেল, একটু এদিকে আসবি প্লিজ? পিছন থেকে একটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম। বয়সটা আমার খুব ভালো করে চেনা, কারণ এটা আর কেউ না, এটা ইরা। আমি পিছনে ফিরে ইরার সামনে আসলাম। কিছু বলবেন আপনি? তুমি এখন আমার সাথে কথা বলো না কেন? আমি কেন আপনার সাথে কথা বলতে যাব? এছাড়া কি আপনার আর কোনো কথা আছে? তোমার নাম্বার বন্ধ কেন? সিম নষ্ট হয়ে গেছে। আর কিছু? ধরো, এই সিমটা নাও। সরি, আমি কেন আপনার সিম নেব? দেখতে পেলাম ইরার মুখটা কালো হয়ে গেছে। না না প্লিজ। সরি, আমার নতুন সিম আছে, আমার আপনার সিম লাগবে না। তাহলে তোমার নাম্বারটা আমাকে দাও। সরি, আমার নাম্বার আমি কোনো মেয়ে মানুষকে দেই না। আমি ওইখান থেকে আবার আমার বন্ধুদের কাছে চলে আসলাম। কিরে মামা, এরার সাথে কি কথা বললি? ধ্যাত, তেমন কিছু না। আমি আসি, আমার একটু বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যা। তারপরে চলে আসলাম বন্ধুদের কাছ থেকে। অনেক ক্ষুধা লাগছে। বাসায় এসে দেখতে পেলাম আম্মু সোফায় বসে আছে। আমি আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু মন খারাপ নাকি? তুই তোর আপুর সাথে মেলামেশা করিস না কেন?